প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ক্যাবিনেট মিশন। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1946 সালে ভারতে ক্যাবিনেট মিশন এসেছিল। এই মিশনটি ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করার জন্য পাঠানো হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা ও ঐক্য নিশ্চিত করা। ক্যাবিনেট মিশন ভারতে আসার প্রধান কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকারের উপর ক্ষমতা হস্তান্তরের চাপ বৃদ্ধি পাওয়া। মিশনটি ভারতে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এবং ভারতের স্বাধীনতা সংবিধান রচনার জন্য একটি পরিকল্পনা পেশ করে। এটি কিন্তু ভারতের স্বাধীনতা ও সংবিধান রচনার জন্য একটি পরিকল্পনা পেশ করে। এই পরিকল্পনা একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং একটি গণপরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়। এটি কিন্তু একটি গণপরিষদ গঠনের কথাও বলা হয়েছিল। গণপরিষদ গঠনের কথা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠনের কথা বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রাসবিহারী বসু 1942 সালে জাপানের টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অপসারণের জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা হয়েছিল। রাসবিহারী বসুর একটি আমন্ত্রণে সুভাষচন্দ্র বসু 1943 সালে 13 জুন পূর্ব এশিয়ায় এসেছিলেন। রাসবিহারী বসুর আমন্ত্রণে কিন্তু সুভাষচন্দ্র বসু 1943 সালে 13 জুন পূর্ব এশিয়ায় এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন বছর রেগুলেশন 17 বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে রেগুলেশন 17 বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও। 1829 সালে রেগুলেশন 17 বিধিবদ্ধ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। এই প্রথাটি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং বাতিল করে। এটি কিন্তু তৎকালীন গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু বাতিল করেছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অ্যানি বেসান্ত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও। অ্যানি বেসান্ত 1917 সালে, কত সালে? 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হন। তিনি অ্যানি উড নামে পরিচিত ছিলেন। তিনি একজন নামী
থিওসোফিস্ট, মহিলা অধিকার কর্মী, লেখক এবং বক্তা ছিলেন। 1916 সালে লোকমান্য তিলকের সাথে তিনি হোম রুল লীগ শুরু করেছিলেন। 1926 সালে থিওসফিতে বক্তৃতার পরে তাকে বিশ্ব শিক্ষক হিসাবে ঘোষণা করা হয়। 1898-92 সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই কলেজটি পরবর্তীতে পণ্ডিত মদন মোহন মালব্যর বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছিল। এটি কিন্তু মদন মোহন মালব্য বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য উপহার হিসাবে দেওয়া হয়েছিল পরবর্তীকালে। তাহলে অ্যানি বেসান্ত 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন এবং তিনি কিন্তু 1916 সালে লোকমান্য তিলকের সাথে হোম রুল লীগ শুরু করেছিল এবং 1898 সালে বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল এবং এই কলেজটি পরবর্তীকালে পণ্ডিত মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, উইলিয়াম কলভিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কলভিন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কলভিন। তিনি 1857 সালে কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই পদে নিযুক্ত হন। 1857 সালে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এবং সেটি প্রতিষ্ঠা হওয়ার পর তিনি কিন্তু উপাচার্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন স্যার জেমস উইলিয়াম কলভিন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লাহোর। লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1929 সালের ডিসেম্বরে লাহোরে কংগ্রেসের অধিবেশনে অনুষ্ঠিত হয় এবং মহাত্মা গান্ধী একটি প্রস্তাব উত্থাপন করেন যাতে ব্রিটিশদের 2 বছরের মধ্যে ভারতে আধিপত্য মর্যাদা দেওয়ার আহ্বান জানানো হয়। তাহলে লাহোর অধিবেশন কিন্তু 1929 সালে ডিসেম্বরে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দাদাভাই নৌরোজি। পভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক দাদাভাই নৌরোজি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, বণিক ও লেখক। তিনি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিলেন। এই বইটি তিনি 1901 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি ভারতের ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি ডেন থিওরি বা ধন সম্পদের নিষ্কাশন তত্ত্বের জন্য বিখ্যাত, যা ব্রিটিশ শাসনের অধীনে ভারতের সম্পদ কীভাবে ব্রিটেনে স্থানান্তরিত হচ্ছিল তা তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1856 সালে। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় 1856 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালের 26শে জুলাই পাশ হয়েছিল। এই আইনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বিধবাদের পুনর্বিবাহকে বৈধতা দিয়েছিল। এই আইনটি মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় পাশ হয়েছিল। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 বা হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 বিধবা পুনর্বিবাহের জন্য একটি আইন কাঠামো তৈরি করে এবং এটি 1856 সালে 26শে জুলাই কার্যকরী হয়। এই আইনের মাধ্যমে হিন্দু বিধবাদের তাদের মৃত স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত না করে পুনর্বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছিল, যা আগে সম্ভবত ছিল না। এই আইনটি সমাজে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল এবং বিধবাদের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক ছিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল?
তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1940 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পাকিস্তান প্রস্তাবের ইতিহাস। 1940 খ্রিস্টাব্দে 23শে মার্চ নিখিল ভারতীয় মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশের দাবি জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুমোদন করে। পাকিস্তান প্রস্তাবের ইতিহাস কিন্তু 1940 খ্রিস্টাব্দে 23শে মার্চ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। তিনি ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় সংস্কারক এবং লেখক। তিনি 1828 সালে ব্রাহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, যা ব্রাহ্ম সমাজের পথপ্রদর্শক ছিল এবং ভারতীয় উপমহাদেশে এবং সামাজিক ধর্মীয় সংস্কারের আন্দোলন ছিল। রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁসের জনক হিসাবে বিবেচনা করা হয়। তিনি 1828 সালে কিন্তু ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু অনেকে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি প্রতিদিন দেখছো, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না। তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।